ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন ফেমাস ড্রামাটিক মোনোলগ এন্ড আর্ট পোয়েম এন্ডেড এল সার্টো বাই রবার্ট ব্রাউনিং। দেখো আজকে আলোচনা করব রবার্ট ব্রাউনিং এর কম্পোজ করা ফেমাস ড্রামাটিক মোনোলগ এন্ড আর্ট পোয়েম এন্ডেড এল সার্টো। এই এন্ডেড এল সার্টোর উপরে এর আগে যথারীতি আমি দুটো ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 3 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসটা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি নাম্বার 1, অ্যান্ড্রিয়া মেক্স হাম্বল রিকোয়েস্ট টু লুক্রেজিয়া ইন এন্ড এভরি পসিবল ওয়েজ টু অ্যাকসেপ্ট হিম। আমরা দেখেছি যে লুক্রেজিয়া কোনোভাবেই অ্যান্ড্রিয়াকে মেনে নিতে পারছে না। সেখানে অ্যান্ড্রিয়া কি করছে? লুক্রেজিয়ার কাছে বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করছে যাতে করে লুক্রেজিয়া অ্যান্ড্রিয়াকে একটু ভালোবাসে। নাম্বার 2, অ্যান্ড্রিয়া পিকচারাইজেস এ পিকচার অ্যাবাউট চ্যাপেল কনভেন্ট এন্ড অ্যাবাউট আটম। নাম্বার 3, অ্যান্ড্রিয়া রিপ্রেজেন্টস হাউ হি ক্যান ড্র এ পারফেক্ট পিকচার লাইক ম্যাডোনা। নাম্বার 4, হি সেজ লুক্রেজিয়া that he can paint anything in any time without any sketches or studies. And finally number 5, he also points out that others had to strive or struggle to do like Andrea. সাধারণত আমরা দেখেছি যে 5 নাম্বার পয়েন্টে যেটা বলা হচ্ছে, অ্যান্ড্রিয়া যেভাবে পিকচার আঁকতে পারে বা যে ধরনের পেইন্টিংস তৈরি করতে পারে তার জন্য অ্যান্ড্রিয়াকে কোনো রকম কোনো পরিশ্রম করতে হয় না, কোনো রকম কোনো এফোর্ট দিতে হয় না, কোনো স্ট্রাগল তাকে করতে হয় না। যেখানে অন্যান্য আর্টিস্টদের এই অ্যান্ড্রিয়ার মতন পারফেক্ট পিকচার পেইন্টিংস করার জন্য তাদের স্ট্রাগল করতে হয়, তাদের স্ট্রাইভ করতে হয় এবং তাদের যথেষ্ট পেইনফুল এফোর্ট দিতে হয়। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। পাশাপাশি পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট, অ্যান্ড্রিয়া ডেল সার্টো স্ট্যাঞ্জা 8। অ্যাকচুয়ালি আমরা আগের ক্লাস পর্যন্ত স্ট্যাঞ্জা 7 কমপ্লিট করেছিলাম। তাহলে লাস্ট আমরা যে 7 স্ট্যাঞ্জা পড়েছিলাম সেখানে কি দেখা গেছে? 7 স্ট্যাঞ্জা লাস্ট লাইন এরকমটাই ছিল, ড্রিম, স্ট্রাইভ টু ডু এন্ড অ্যাগোনাইজ টু ডু। এখানে কাদের কথা বলা হচ্ছিল? এখানে বলা হচ্ছিল আদার আর্টিস্ট অর পেইন্টার্স দের কথা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রিয়া বলছে যে অন্যান্য পেইন্টার্স দের পেইন্টিংস করার সময় যে ধরনের স্ট্রাগল করতে হয়, যে ধরনের স্ট্রাইভ করতে হয় এবং তাদের যে ধরনের পেইনফুল এফোর্ট দিতে হয় সেটা আমার ক্ষেত্রে দিতে হয় না। কিন্তু এখানে স্ট্যাঞ্জা 8টা শুরু হচ্ছে এন্ড ফেল ইন ডুইং। তারা এত পরিশ্রম করার পরেও, এত সংগ্রাম করার পরেও তারা কখনোই সেই অ্যাচিভমেন্ট তারা পায় না, তারা ফেলিওর হয়ে যায়। এন্ড ফেল ইন ডুইং, তারা আমার মতন পেইন্টিংস পেইন্ট করার ক্ষেত্রে ফেলিওর হয়ে যায়। আই কুড কাউন্ট 20 সাচ অন টুয়াইস ইওর ফিঙ্গার্স লুক্রেজিয়া। আমি এরকম মোটামুটি ভাবে 20 জন পেইন্টার্স এর কথা আমি তোমাকে এক্ষুনি বলে যেতে পারি। এন্ড নট লিভ দিস টাউন, এবং যারা কিনা এই টাউনেই থাকে। নট লিভ দিস টাউন মিন্স উইদিন দিস টাউন, এই টাউনেই বসবাসকারী এরকম 20 জন পেইন্টার্স এর কথা আমি তোমাকে এক্ষুনি বলে যেতে পারি যারা কিনা তাদের সমগ্র জীবন দশাতে আপ্রাণ চেষ্টা করে গেছে আমার মতন এরকম পেইন্টিংস তৈরি করার এবং এখন পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছে। বাট দে বিকাম ফেলিওর, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে অ্যাচিভ করতে পারছে না, তাদের সেই টার্গেট, সেই অ্যাচিভমেন্ট সেটাকে মিট করতে পারছে না। হু স্ট্রাইভ, যারা কিনা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। ইউ ডোন্ট নো, তুমি জানোই না, হাউ দ্য আদার স্ট্রাইভ, যে অন্যান্য আর্টিস্টরা কতটাই না সংগ্রাম করে চলে। কিসের কারণে? টু পেইন্ট এ লিটল থিং। অর্থাৎ এই যে আমি একটা ছোট্ট যে পেইন্টিংস তৈরি করেছি, এরকম একটা ছোট্ট পেইন্টিংস আঁকার জন্য বা তৈরি করার জন্য, আর যেটাকে কিনা তুমি কি করলে? দ্যাট ইউ স্মিয়ার্ড কেয়ারলেসলি পাসিং উইথ ইওর রবস অ্যাফ্লোট। এখানে অ্যাফ্লোট কথার অর্থ হচ্ছে ড্রেস হ্যাঙ্গিং লুজলি। আমরা জানি রবস মিন্স ড্রেস এন্ড অ্যাফ্লোট হ্যাঙ্গিং লুজলি। সাধারণত এখানে লুক্রেজিয়া যে ড্রেসটা পরে আছে সেটা একটা আলখাল্লা টাইপের ড্রেস, তুমি গাউন বলতে পারো। তো এখানে বলা হচ্ছে যে অন্যান্য আর্টিস্টরা, এই যে আমি যে একটা ছোট্ট ছবি এঁকেছি লিটল থিংস, যেটা কিনা অন্যান্য আর্টিস্টদের কাছে ভেরি টাফ, বাট আমার কাছে এটা কিছুই নয়, জাস্ট ইজি পেইন্টিং। তো সেটাকে তুমি কি করলে? দেখো কেয়ারলেসলি ইউ স্মিয়ার্ড, স্মিয়ার্ড মিন্স স্পয়েলড, তুমি সেটাকে স্পয়েলড করে ফেললে, তুমি সেটাকে নষ্ট করে ফেললে কেয়ারলেসলি। কিভাবে তুমি এটাকে স্পয়েলড করলে? কেয়ারলেসলি পাসিং উইথ ইওর রবস অ্যাফ্লোট। তুমি এই যে গাউনটা পরে আছো, তুমি যে আলখাল্লা ড্রেসটা পরে আছো, এটা পরে তুমি এই পেইন্টিংসটার পাশ দিয়ে পেরিয়ে গেলে, ঠিক কথাই, কিন্তু খুব কেয়ারলেসলি পেরিয়ে গেলে এবং তুমি এতটুকু ভাবলে না যে এই ড্রেসটা আমি সদ্য মাত্র এই পেইন্টিংসটাকে রং করেছি বা কালার করেছি। যদি এই তোমার ড্রেসটা কোনোভাবে এই পেইন্টিংস এর সাথে টাচ করে যায় তাহলে হয়তো এই কালারটা খারাপ হয়ে যাবে, বা বলা যেতে পারে একবারে পুরো স্ম্যাশড হয়ে যাবে, এবং তুমি সেটাই করলে। আরো কি বলছে এখানে? অ্যান্ড্রিয়া ইয়েট ডু মাচ লেস, কিন্তু তুমি বুঝতে পারছো না লুক্রেজিয়া ডু মাচ ইয়েস, তাদের মধ্যে কোন রকম কোন টেকনিক্যাল পারফেকশন নেই, এটা তুমি কোনোভাবেই বুঝতে পারছো না। ইয়েট ডু মাচ লেস, অর্থাৎ এখানে লেস মানে খুবই কম। এখানে কি কম আছে তাদের মধ্যে? টেকনিক্যাল পারফেকশন, এটা তাদের মধ্যে একদমই নেই। এখানে তাদের মধ্যে বলতে কাদের কথা বলতে চাইছি? আদার আর্টিস্টদের কথা আমি বলতে চাইছি। সো মাচ লেস, তাদের মধ্যে একদমই নেই। সো মাচ লেস, একদমই নেই। সামওয়ান সেজ, আবার অনেকেই বলে থাকেন আই নো হিজ নেম। এই যে এখানে সামওয়ানের কথা বলা হচ্ছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি সাম ক্রিটিক, এবং যাকে আমি খুব ভালোভাবেই চিনি। আই নো হিজ নেম, আমি যাকে খুব ভালোভাবেই চিনি, নো ম্যাটার, কিন্তু তার নামটা এখানে আমি মেনশন করতে চাইছি না। সো মাচ লেস, দ্যাট মিন্স তাদের মধ্যে একদমই টেকনিক্যাল পারফেকশন নেই, নো পারফেকশন টেকনিক্যালি। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলছেন? ওয়েল, তাদের মধ্যে টেকনিক্যাল
টেকনিক্যাল পারফেকশন নেই এটা ঠিকই আছে, কিন্তু লেস ইজ মোর, এখানে লেস ইজ মোর বলতে অ্যাকচুয়ালি তাদের মধ্যে যতটুকু আছে সেটা নিয়েই তাদের অহংকারের আর শেষ নেই। এখানে লেস ইজ মোর মিন্স আমরা এটা বলতে পারি দ্য লেজার অ্যাচিভমেন্টস অফ আদার্স আর মোর ভ্যালুয়েবল বিকজ অফ দেয়ার সিনসিয়ারিটি অফ ফিলিংস এন্ড ইমোশন। তাদের পেইন্টিংস এর মধ্যে কি আছে? তাদের পেইন্টিংস এর মধ্যে আছে ফিলিংস এবং ইমোশন। বলেই তাদের পেইন্টিংস এর মধ্যে কোনো রকম কোনো টেকনিক্যাল পারফেকশন খুঁজে পাওয়া যায় না, তথাপি টেকনিক্যাল পারফেকশন খুঁজে না পাওয়া সত্ত্বেও তাদের মধ্যে যেটা আছে সেটা বিরাট কিছু আছে। লেস ইজ মোর, যতটুকু আছে, লেস মানে একদমই অল্প, সেই অল্পটাই অনেক কিছু। মোর ভ্যালুয়েবল, সেই মোর ভ্যালুয়েবল থিংস গুলো কি কি? ফিলিংস, ইমোশন, এই সমস্ত যেগুলোকে আমরা বলে থাকি অ্যাস্থেটিক বিউটি, লুক্রেজিয়া, বুঝতে পারছো? এন্ড আই এম জাস্ট, এবং মাঝে মাঝে তো আমাকে তারা বিচার করে। কিভাবে তারা বিচার করে? আই এম জাস্ট বাই দেয়ার ওয়ার্কস, বাই দেয়ার পেইন্টিংস। তার কারণ তাদের এই যে পেইন্টিংস যার মধ্যে আছে ইমোশন, যার মধ্যে আছে ফিলিংস, যেটা কিনা আমার মধ্যে নেই, আমার পেইন্টিংস এর মধ্যে নেই। দেয়ার বার্নস এ ট্রুয়ার লাইট অফ গড ইন দেম। ইন দেম বলতে এখানে আমরা বলতে পারি ইন আদার আর্টিস্ট, আবার পাশাপাশি ইন দেয়ার পেইন্টিংস। তো এই পেইন্টিংস গুলো বা আমরা বলতে পারি অন্যান্য যে সমস্ত আর্টিস্টের কথা এখানে বলতে চাইছেন, তারা কিভাবে ইন্সপায়ার্ড হয়ে থাকেন? ট্রুয়ার লাইট অফ গড, অর্থাৎ হেভেনলি ইন্সপিরেশনের দ্বারা তারা ইন্সপায়ার্ড হয়ে থাকেন। আবার বলতে পারি যে হেভেনলি যে গ্লোরি, তার দ্বারা ভি তারা গ্লোরিফাইড হয়ে থাকেন। এই জন্য বলা হচ্ছে দেয়ার বার্নস এ ট্রুয়ার লাইট অফ গড ইন দেম। আদার আর্টিস্টদের মধ্যে কি দেখতে পাওয়া যায়? একটা হেভেনলি ইন্সপিরেশন দেখতে পাওয়া যায়। দে আর ইন্সপায়ার্ড বাই হেভেনলি ইন্সপিরেশন এন্ড হেভেনলি গ্লোরি ইন দেয়ার ভেক্সড ওয়েটিং স্টপড এন্ড স্টপড আপ ব্রেইন। অ্যাকচুয়ালি এখানে উনি বলতে চাইছেন ইন দেয়ার ভেক্সড ওয়েটিং। এখানে ভেক্সড কথার অর্থ ট্রাভেলড, ওয়েটিং স্টপড, স্টপড মিন্স প্যাকড এন্ড স্টপড আপ ব্রেন। দ্যাট মিন্স এই আর্টিস্টদের মধ্যে কি থাকে? এই আর্টিস্টদের মধ্যে প্রচুর পরিমাণে হেভেনলি ইন্সপিরেশন আছে, আর এই হেভেনলি ইন্সপিরেশনের দ্বারা ইন্সপায়ার্ড হয়েই তারা এত সুন্দর সুন্দর পেইন্টিংস তারা পেইন্ট করতে পারেন। দ্যাট মিন্স তাদের এই পেইন্টিংস এর মধ্যে অ্যাস্থেটিক বিউটি থাকে, বলেই তাদের পেইন্টিংস এর মধ্যে কোনো রকম কোনো টেকনিক্যাল পারফেকশন থাকে না। চলো নেক্সট আরো কি বলছেন স্ট্যাঞ্জা 9 এ। এরপরে বলা হচ্ছে হার্ট অর হোয়াটএভার এলস দেন গোজ অন টু প্রম্পট। এখানে প্রম্পট মিন্স ইন্সপায়ার্ড বাই গডস ইন্সপিরেশন, অর্থাৎ এই যে হার্টস মিন্স আমরা বলতে পারি আদার আর্টিস্ট, অথবা হোয়াটএভার এলস, আর তুমি যাই বলো না কেন, দেন গোজ অন টু প্রম্পট। দ্যাট মিন্স দে আর ইন্সপায়ার্ড বাই হেভেনলি ইন্সপিরেশন। দিস লো পালসড ফোর্থনাইট ক্রাফটসম্যান হ্যান্ড অফ মাইন্ড। এখানে এন্ড্রিয়া খুব ভালো একটা কথা বলেছেন। কি বলেছেন? দিস লো পালসড। এখানে লো পালসড মিন্স আমরা এটা বলতে পারি লো ইম্পালস অফ ইন্সপিরেশন। দ্যাট মিন্স আমার মধ্যে কোন রকম কোন ইন্সপিরেশনাল পালস নেই, আর আমার মধ্যে যেহেতু হেভেনলি ইন্সপিরেশনাল কোন পালস নেই, সুতরাং আমার মধ্যে যেটা আছে বা আমি নিজেকে বলতে পারি আমি একজন ক্রাফটসম্যান। এখানে দেখো তোমাকে বুঝতে হবে একজন ক্রাফটসম্যান এবং একজন পেইন্টার্স এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো এখানে এন্ট্রিয়া নিজেকে উনি বলছেন ক্রাফটসম্যান। যিনি ক্রাফটসম্যান হয়ে থাকেন তিনি টেকনিক্যালি সমস্ত কিছু নিখুঁত ভাবে করতে পারেন, কিন্তু যিনি আর্টিস্ট হয়ে থাকেন সেই আর্টিস্টের যে সমস্ত আর্টিস্টিক ওয়ার্কস তার মধ্যে কিন্তু থাকে এস্থেটিক বিউটি। যে এস্থেটিক বিউটি এখানে এন্ট্রিয়ার মধ্যে নেই। এখানে বলা হচ্ছে ফোর্থ রাইট। এখানে এই যে ফোর্থ রাইট মিন্স আমরা বলতে পারি কারেক্ট, অর্থাৎ আমাকে একজন পারফেক্ট ক্রাফটসম্যান বলা যেতে পারে। তার মানে এখানে এন্ট্রিয়া বলতে চাইছে যে আমি একজন পারফেক্ট ক্রাফটসম্যান, আমি নিখুঁত ভাবে আমি যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি তার মধ্যে টেকনিক্যাল পারফেকশন তো থাকেই, তার মধ্যে থাকে নাকি? তার মধ্যে থাকে না শুধুমাত্র হেভেনলি ইন্সপিরেশন বা গডস গ্লোরি। আর এই হেভেনলি ইন্সপিরেশন না থাকার কারণে আমার এই আর্টিস্টিক ওয়ার্কস এর মধ্যে কোনোভাবেই অ্যাস্থেটিক বিউটি খুঁজে পাওয়া যায় না। সুতরাং সেদিক থেকে আমি নিজেকে বলতে পারি পারফেক্ট ক্রাফটসম্যান। দেয়ার ওয়ার্কস ড্রভ গ্রাউন্ডওয়ার্ড বাট দেমসেলভস আই নো। এখানে কি বলা হচ্ছে? দেয়ার ওয়ার্কস ড্রভ গ্রাউন্ডওয়ার্ড। এখানে ড্রভ গ্রাউন্ডওয়ার্ড মিন্স আমরা বলতে পারি ফুল অফ ইমপারফেকশন। দেয়ার ওয়ার্কস ড্রভ গ্রাউন্ডওয়ার্ড, তাদের যে সমস্ত কাজগুলো আছে প্রত্যেকটা কাজের মধ্যে কোথাও কোনো রকম পারফেকশন দেখা যায় না। দ্যাট মিন্স এই যে টেকনিক্যাল পারফেকশন এটা দেখা যায় না, ফুল অফ ইমপারফেকশন বাট দেমসেলভস, কিন্তু তাদের মধ্যে আছেটা কি? তাদের মধ্যে আছে হেভেনলি ইন্সপিরেশন, হেভেনলি গ্লোরি। আই নো, এটা আমি কিন্তু খুব ভালোভাবেই জানি। এন্ড আমি এটাও জানি রিচ মেনি এ টাইম এ হেভেন দ্যাট ইজ সার্ট টু মি, অর্থাৎ এই যে হেভেনলি গ্লোরি, হেভেনলি ইন্সপিরেশন তার দ্বারাই এরা ইন্সপায়ার্ড হয়ে থাকে, সেই পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছে। কিন্তু যে পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি, সার্ট টু মি, এই হেভেনলি ইন্সপিরেশন, হেভেনলি গ্লোরি যেটা আমার কাছে কখনো এসে ধরা দেয়নি, সেটা আমার কাছে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এন্টার এন্ড টেক দেয়ার প্লেস দেয়ার সিওর এনাফ। আমি জানি যে তারা সেরকম একটা জগতে পৌঁছাতে পেরেছে। দেখো এখানে আমরা একটা কথা খুব ভালোভাবেই জানি যে তুমি যদি 24 ঘন্টা নেট প্র্যাকটিস করো তাহলে তুমি কখনোই তেন্ডুলকর হতে পারবে না। আবার তুমি যদি 24 ঘন্টা হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করো তাহলেও তুমি কখনো আমাদের লতা মঙ্গেশকর হতে পারবে না। এখানে ব্যাপার হচ্ছে যে তাদের ওপরে এই যে একটা গডের অবদান আছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি এই সমস্ত ফিগাররা হচ্ছেন গড গিফটেড। দ্যাট মিন্স সচিন তেন্ডুলকর একবারই জন্মগ্রহণ করেছেন, পরবর্তীকালে আর মনে হয় না কেউ জন্মগ্রহণ করবেন সচিন তেন্ডুলকর হিসেবে। লতা মঙ্গেশকর একবারই পৃথিবীতে এসেছিলেন, আর হয়তো কেউ আসবে না। এই জন্যই বলা হচ্ছে যে শুধুমাত্র নেট প্র্যাকটিস করলে অথবা হারমোনিয়াম প্র্যাকটিস করলে কখনোই যেমন তেন্ডুলকর অথবা লতা মঙ্গেশকর হওয়া যায় না। তো এখানেও সেম কনসেপ্টই আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যে 24 ঘন্টা আমরা যদি পেইন্টিংস নিয়ে পড়ে থাকি অথবা আমাদের আর্টিস্টিক ওয়ার্ক নিয়ে পড়ে থাকি, তথাপি যে আমরা হেভেনলি ইন্সপিরেশনের দ্বারা ইন্সপায়ার্ড হব বা আমার কাজের মধ্যে অ্যাস্থেটিক বিউটি
লেখা যাবে এমনটা কিন্তু নয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, এন্টার এন্ড টেক देयर প্লেস, দেয়ার সি ওর এনাফ। তারা অবশ্যই একদম পিওরলি পারফেক্টলি দে আর ইন্সপায়ার্ড বাই হেভেনলি ইন্সপিরেশন অর গ্লোরিফাইড বাই হেভেনলি গ্লোরি, কিন্তু যেটা আমার মধ্যে নেই। আমি এর থেকে কিন্তু টেকনিক্যালি অনেক ভালো ভালো ছবি আঁকতে পারি, তা সত্ত্বেও কিন্তু আমার মধ্যে এরকম একটা ঈশ্বরের যে অবদান বলা যেতে পারে বা এটা আমি বলতে পারি ঈশ্বরের আশীর্বাদ, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। দো দে কাম ব্যাক, যদিও তারা সেই জগৎ থেকে ফিরে আসে, দ্যাট মিন্স আফটার ইন্সপায়ার্ড বাই হেভেনলি ইন্সপিরেশন অর হেভেনলি গ্লোরি, তারা তখন কি করে, ক্যান নট টেল দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রত্যেকটা আর্টিস্ট কি করে থাকেন, তার আর্টিস্টিক ওয়ার্কস এর মাধ্যমে আমাদের সোসাইটির সাথে আদার্স পার্সনদের সাথে কথোপকথন করার চেষ্টা করেন, কমিউনিকেট করার চেষ্টা করেন, অথবা উনি একটা মেসেজ দিতে চান, যে মেসেজটা কিনা সোসাইটি ভালোর জন্য দিতে চান। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি ক্যান নট টেল দ্য ওয়ার্ল্ড, এই যে আর্টিস্টদের কথা বলা হচ্ছে এদের মধ্যে ভালোই আছে হেভেনলি ইন্সপিরেশন, যেটা আমার মধ্যে নেই। কিন্তু এদের মধ্যে কি নেই, এদের মধ্যে কোন রকম কোন টেকনিক্যাল পারফেকশন নেই। সুতরাং তারা হেভেনলি ইন্সপিরেশনের দ্বারা ইন্সপায়ার্ড হয়েও তারা যখন কোনো পেইন্টিংস তৈরি করতে যান, তো তারা সেই তাদের পেইন্টিংস এর মাধ্যমে কি ধরনের মেসেজ দিতে চাইছেন সোসাইটিকে, কিভাবে কমিউনিকেট করতে হবে আদার্স পার্সনদের সাথে তাদের এই আর্টিস্টিক ওয়ার্কস এর মাধ্যমে, সেটা তারা পারেন না, সেদিকে তারা ব্যর্থ হন। ক্যান নট টেল দ্য ওয়ার্ল্ড, তারা কোনোভাবেই তিনি যে কি বলতে চাইছেন সেটা এক্সপ্রেস করতে পারেন না। ক্লিয়ার, ক্যান নট টেল দ্য ওয়ার্ল্ড। চল নেক্সট, আরো কি বলা হচ্ছে, মাই ওয়ার্কস আর নিয়ারার টু হেভেন। দ্যাট মিন্স এটা আমরা বলতে পারি যে এখানে এন্ড্রিয়া উনি বলতে চাইছেন যে তার যে সমস্ত কাজগুলো নিয়ারার টু হেভেনলি ইন্সপিরেশন, তিনি হয়তো হেভেনলি ইন্সপিরেশন হয়তো পেলেও পেতে পারতেন অ্যাবাউট টু হেভেন, বাট আই সি ইট হিয়ার, কিন্তু আমি কোনোভাবেই সেই জায়গায় পৌঁছাতে পারিনি। দ্যাট মিন্স আমি এখন পর্যন্ত হেভেনলি ইন্সপিরেশনের দ্বারা ইন্সপায়ার্ড হতে পারিনি, সেই জন্য আমি এখন পর্যন্ত এই মানডেন ওয়ার্ল্ডে বসে আছি। আমার কোন রকম কোনো কাজ মাস্টারপিস হিসেবে প্রতিপন্ন করতে আমি পারিনি, আমার কাজের মধ্যে আমি অ্যাস্থেটিক বিউটিকে ফুটিয়ে তুলতে পারিনি। দ্য সাডেন ব্লাড অফ দিস ম্যান, এখানে সাডেন ব্লাড মিন্স আমরা কি বলতে পারি, এখানে সাডেন ব্লাড মিন্স আমরা বলতে পারি হাইলি সেনসিটিভ। এখানে বলা হচ্ছে সেই আদার আর্টিস্টদের কথা যারা কিনা হাইলি সেনসিটিভ। দ্য সাডেন ব্লাড অফ দিস ম্যান, এই সমস্ত মানুষগুলো না খুব হাইলি সেনসিটিভ হয়ে থাকেন। অ্যাকচুয়ালি এন্ড্রিয়া বলছেন, কাদের কথা বলছেন, এই আদার্স 20 আর্টিস্টদের কথা বলছেন। এট এ ওয়ার্ড, এখন তাদের যদি কোনো রকম কোনো কথা বলা হয়ে থাকে অথবা তাদের নিয়ে যদি কোনো কথা বলা হয়ে থাকে, সেটা হতে পারে তাদের প্রশংসা করা হচ্ছে, প্রেজ দেম, তাদের নিয়ে যে কথা বলা হচ্ছে হতে পারে তাদের প্রশংসা করা হচ্ছে। যখন তাদের প্রশংসা করা হয় ইট বয়েলস, তখন তারা বেশ এক্সাইটেড হয়ে পড়ে। অর ব্লেম দেম, আবার এখানে ব্লেম মিন্স হচ্ছে ক্রিটিসাইজ, অথবা দেখা যাচ্ছে তাদের নিয়ে যে কথা বলা হচ্ছে সেখানে তাদের কাজকর্ম নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, তা সত্ত্বেও ইট বয়েলস টু, সেটা নিয়ে তারা যথেষ্ট এক্সাইটেড হয়ে পড়েন। আই পেইন্টিং ফ্রম মাইসেলফ টু মাইসেলফ, আর আমার ক্ষেত্রে যদি বলি আমি কি করি, পেইন্টিং ফ্রম মাইসেলফ টু মাইসেলফ, যেহেতু আমার মধ্যে কোনো রকম কোনো হেভেনলি ইন্সপিরেশন নেই, আমার মধ্যে যেহেতু কোনো রকম কোনো হেভেনলি গ্লোরি নেই, আমি যেহেতু কোনোভাবেই ঈশ্বরের আশীর্বাদ ধন্য নই, সুতরাং আমি যে সমস্ত পেইন্টিংস গুলো তৈরি করি সেই সমস্ত পেইন্টিংস গুলো জাস্ট আমি আমার হৃদয় থেকেই তৈরি করি, কিন্তু হৃদয় থেকে তৈরি করা সত্ত্বেও এর মধ্যে কোনো রকম কোনো এস্থেটিক বিউটি দেখতে পাওয়া যায় না। ক্লিয়ার, বা আমি ফুটিয়ে তুলতে পারি না। বুঝতে পারলে? চলো নেক্সট, স্ট্যান্ডা 10। এখানে এন্ড্রিয়া আরো কি বলছেন, নো হোয়াট আই ডু, তুমি জানো যে আমি কি করতে পারি, এন্ড আনমুভড বাই মেনস ব্লেম। যেখানে অন্যান্য আর্টিস্টদের যদি প্রশংসা করা হয় অথবা ক্রিটিসাইজ করা হয়, তারা যেমন এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু আমার মধ্যে এরকম কোন রকম কোনো এক্সাইটমেন্ট দেখা যায় না। আই এম আনমুভড বাই মেনস ব্লেম, এখানে ব্লেম মিন্স হচ্ছে ক্রিটিসাইজ অর देयर প্রেজ, আইদার প্রেজ মিন্স প্রশংসা, আমরা জানি। তো আমাকে নিয়ে যদি কেউ প্রশংসাও করে, আমাকে নিয়ে যদি কেউ ক্রিটিসাইজও করে, তা সত্ত্বেও আমার মধ্যে কোন রকম কোনো তুমি ডিফারেন্ট দেখতে পারবে না। দ্যাট মিন্স আমরা বলতে পারি আই এম পিওরলি আনমুভড, দ্যাট মিন্স আমার মধ্যে একটা শান্ত ভাব বজায় থাকে। এই জন্যই বলা হচ্ছে আই এম আনমুভড বাই মেনস ব্লেম অর देयर প্রেজ আইদার, তার মানে তাদের ক্রিটিসাইজ বলো তাদের প্রশংসাই বলো আমার উপরে কোন রকম কোনো ইফেক্ট পড়ে না। somebody remark, অর্থাৎ এখানে কোন একজন ক্রিটিক্স এর কথা বলা হচ্ছে, কেউ হয়তো এরকম বললো, কি বললো যে মোরেলোস আউটলাইন দেয়ার ইজ রংলি ট্রেসড। এখানে দেখো উনি একটা কম্পারিজন টেনেছেন। কি বলেছেন এখানে, উনি বলতে চাইছেন যে ধরে নাও যে আমার ক্যানভাসে আমি একটা হয়তো ছবি এঁকেছি, ছবিটা কার ছবি, ছবিটা হচ্ছে মোরেলোর ছবি। এখানে মোরেলো বলতে কি, অ্যাকচুয়ালি এই যে ফ্লোরেন্সের একটা মাউন্টেনের নাম হচ্ছে মোরেলো। তো আউটলাইন দেয়ার ইজ লংলি ট্রেসড, অর্থাৎ আমি আমার ক্যানভাসে একটা এরকম পাহাড়ের বা মাউন্টেনের ছবি এঁকেছি, মাউন্টেন রেঞ্জের ছবি এঁকেছি, এবং সেখানে হয়তো কেউ আমাকে ক্রিটিসাইজ করছে যে এখানে যে আমি লাইনগুলো ড্র করেছি লাইনগুলো ঠিকঠাক হয়নি, রংলি ট্রেসড। তথাপি ইজ হিউ মিস্টেকেন, এবং এই পেইন্টিংস এর আমি যে কালার করেছি, দ্যাট মিন্স এই মোরেলোর ছবি এঁকে তার যে রং আমি তুলি দিয়ে রাঙিয়েছি, বা আমরা বলতে পারি যে উনি কালার্ড করেছেন এই ছবিটাকে, সেখানে একটু আধটু হয়তো ভুল আছে, এখানে এই কালারটা ঠিকঠাক ম্যাচ করছে না, এরকম যদি কেউ বলে থাকেন বা আমাকে এইভাবে যদি কেউ ক্রিটিসাইজ করে থাকেন, তো লুক্রেসিয়া হোয়াট অফ দ্যাট, তো কি হয়েছে, এটা আমার কোনো ইফেক্টই পড়ে না। দ্যাট মিন্স আই এম টোটালি ইনডিফারেন্ট অ্যাবাউট ইট, অর এলস রাইটলি ট্রেসড, অথবা যদি কেউ আমার এইভাবে প্রশংসা করে যে না 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 আমি এই যে আউটলাইন করেছি এটা ঠিকঠাকই করেছি এন্ড ওয়েল অর্ডারড, এবং যেভাবে করা উচিত ছিল আমি সেভাবেই করেছি, তো হোয়াট অফ দ্যাট, তো যদি আমার এরকম প্রশংসা করে তো কি বা আমার যায় আছে। স্পিক অ্যাজ দে প্লিজ, তারা যেটা চায় সেটা বলুক না কেন, অর্থাৎ আমার প্রশংসা তো যদি তাদের করতে মন যায় তারা আমার প্রশংসা করুক, যদি কেউ মনে করে যে আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে তারা ক্রিটিসাইজ করতেই পারে। হোয়াট ডাজ দ্য মাউন্টেন কেয়ার, মাউন্টেনের কি যায় আছে। দ্যাট মিন্স এখানে এন্ট্রিয়া নিজেকে এই মোরেলো মাউন্টেনের সাথে কম্পেয়ার করছে। দ্যাট মিন্স মাউন্টেনের যেমন কোন রকম কোনো
মুভমেন্ট ঘটে না, সে যেমন এক জায়গায় স্থির থাকে। তো অ্যান্ড্রিয়া বলছে আমার কোনো রকম কোনো পরিবর্তন দেখা যায় না, আমি এই মোরেলো মাউন্টেনের মতন স্থির থাকি, দ্যাট মিন্স আই এম টোটালি আনমুভড। চলো নেক্সট আরো কি বলছেন, হোয়াট এ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রেভস। দেখো এরকম একটা কনসেপ্ট আমরা লাস্ট রাইড টুগেদারে পড়েছিলাম, যেখানে লাস্ট রাইড টুগেদারে প্রেমিক কি বলছে, প্রেমিক বলছে যে এই পৃথিবীতে যদি আমি সমস্ত কিছুই পেয়ে যাই, যখন একজন প্রেমিক তার প্রেমিকার কাছে হাম্বেল রিকোয়েস্ট রাখছে বা হাম্বেল রিকোয়েস্ট করছে যে ফর লাস্ট টাইম আমি তোমার সাথে রাইড করতে চাই, প্লিজ তুমি আমার কথা রাখো। তারপরে যখন তার প্রেমিকা তার কথা রাখছে না, তার প্রেমিকের কথা রাখছে না, তখন কি হচ্ছে, তখন প্রেমিক ঠিক এরকম একটা ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে এসে উপস্থিত হচ্ছেন, যেখানে একজন প্রেমিক বলছেন যে ঠিক আছে আমি এই পার্থিব জগতে তোমাকে পাইনি তো কি হয়েছে, যদি এই পার্থিব জগতে আমি সবকিছু পেয়ে যাই তাহলে হেভেনে গিয়ে আমি আর কি পাবো, সুতরাং হেভেনের জন্য আমাদের কিছু রিমেনিং রেখে দেওয়া উচিত। তো এখানে অ্যাকচুয়ালি অ্যান্ড্রিয়া সেই কথাই বলতে চাইছেন, বাট এ ম্যানস রিচ, অর্থাৎ আমাদের যে অ্যাসপিরেশন, প্রত্যেকটা মানুষের মধ্যেই অ্যাসপিরেশন থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে, চাহিদা থাকে, শুড এক্সিড হিজ গ্রেভস। এখানে গ্রেভস বলতে অকাত বলতে পারি, যে আমাদের মধ্যে যে অ্যাসপিরেশন আছে, আমাদের মধ্যে যে চাওয়া পাওয়া আছে, সেটা অবশ্যই আমাদের অকাতের বাইরে হতে হবে। তার কারণ এখানে অকাত মিন্স আমরা এটা বলতে চাইছি আমাদের ক্ষমতার বাইরে হতে হবে। তার কারণ আমাদের ক্ষমতার বাইরে যদি হয়ে থাকে তাহলে এই পার্থিব জগতে আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হবে না, আর সমস্ত চাওয়া পাওয়া যদি আমাদের পূরণ হয়ে যায় তাহলে হোয়াট ইজ এ হেভেন ফর, তাহলে স্বর্গে গিয়ে আমরা কি পাবো, তাহলে স্বর্গের তো কোনো অর্থই রইল না, তাই না? দেখবে বিভিন্ন ধর্মে এরকম বলা হয়ে থাকে যে এই পার্থিব জগতে যা আছে স্বর্গে তার থেকে অনেক বেশি কিছু আমাদের জন্য অলমাটি সাজিয়ে রেখে দিয়েছেন। এখন এই যে বিভিন্ন ধর্মে এরকম বলা হয়ে থাকে, তাহলে ধর্মগুরুরা নিশ্চয়ই এখান থেকে বলা যেতেই পারে যে ওনারা হয়তো হেভেনে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন এবং ফিরে এসে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারছেন। তাহলে এখানে কি বলা হচ্ছে, ওর ওয়ার্ডস এ হেভেন ফর, দ্যাট মিন্স যদি আমরা এই পার্থিব জগতে সমস্ত কিছু পেয়ে যাই তাহলে হেভেনের তো কোনো অর্থই থাকে না, ক্লিয়ার? সুতরাং হেভেনের জন্যও কিছু রেখে দেওয়া উচিত যেগুলো আমরা হেভেনে গিয়ে পরিপূর্ণ করতে পারবো। অল ইজ সিলভার গ্রে, প্লেস ইট এন্ড পারফেক্ট উইথ মাই আর্ট। এখানে অ্যান্ড্রিয়া বলছে আমার আর্টিস্টিক ওয়ার্কের মধ্যে সমস্ত কিছুই প্লেস ইট, সমস্ত কিছুই পারফেক্ট, দ্যাট মিন্স এখানে প্লেস ইট মিন্স কামনেস এন্ড পারফেক্ট, টেকনিক্যালি পারফেক্ট মাই আর্টিস্টিক ওয়ার্ক। দ্য ওডস, কিন্তু এটা যথেষ্ট নয়, এটা খুবই খারাপ। আই নো বোথ হোয়াট আই ওয়ান্ট এন্ড হোয়াট মাইট গেইন। এখানে অ্যান্ড্রিয়া বলছে আমি খুব ভালোভাবে জানি, আই নো বোথ, আমি দুটো জিনিসই জানি খুব ভালোভাবে, কি হোয়াট আই ওয়ান্ট, যে আমি কি চাইছি, এন্ড হোয়াট মাইট গেইন, আমি কি পেতে পারি, ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।